হ্যালো এভরিওয়ান, কি অবস্থা সবার? তোমাদের সাথে প্রাণীর শ্রেণীবিন্যাস পর্ব ১ এ হৃদয় ভাইয়া চলে আসছে। তো আজকে আমরা প্রাণী সেখান থেকে জানবো, শিখবো সবকিছু সেখান থেকে। ওকে? সো সবাই একটু কাইন্ডলি আ যুক্ত হয়ে যাও। আমি একটু মেনশন দিয়ে দেই সবাইকে। তাই না? আমি একটু মেনশন দেই। কোথায়? দেখি। আমি একটু মেনশন দিয়ে দিলাম। সবাই একটু যুক্ত হোক কাইন্ডলি। ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম। কই সব? ওকে। তো আমরা শুরু করি। হুম? ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি। আলহামদুলিল্লাহ ভালো আছি। তো প্রথমত আসো আমরা যেটা নিয়ে জানবো, শিখবো। দেখো, প্রাণী বৈচিত্র্য কয় ধরনের আছে? ৩ ধরনের। প্রাণী বৈচিত্র্য আমরা বলে থাকি ৩ ধরনের থেকে থাকে। তো এই যে প্রাণীর বৈচিত্র্য এর মধ্যে দেখো কি, কি আছে? জিনগত। তো প্রাণী বৈচিত্র্য মানে কি? আসলে একেক প্রাণী কিন্তু একেকটা থেকে একেক রকম, তাই না? একেক প্রাণীর ধরন, তাদের বৈশিষ্ট্য কিন্তু আলাদা। ধরো আমরা যে প্রাণী, আমরা মানুষ, তো মানুষের সাথে তুমি অন্য যেকোনো প্রাণীর তাদের কিন্তু একটা বৈশিষ্ট্য আলাদা। ধরো বিড়াল, কুকুর, মুরগি এদের কিন্তু একটা বৈশিষ্ট্য পার্থক্য আছে। সো এই জিনিসটাই হচ্ছে আমরা বলে থাকি প্রাণী বৈচিত্র্য। ঠিক আছে? সো প্রাণী বৈচিত্র্য। এখন এই প্রাণী বৈচিত্র্য আমরা যখন বৃহৎ আকারে বলে থাকি যে কয় ধরনের হয়? ৩ ধরনের। এর মধ্যে জিনগত, প্রজাতিগত, বাস্তুতান্ত্রিক। এই ৩ ধরনের বৈচিত্র্য আমরা প্রাণী দেহে দেখতে পাই। ঠিক আছে? আচ্ছা। তো এখন দেখো এই যে প্রাণী দেহে ৩ ধরনের বৈচিত্র্য এর মধ্যে জিনগত বৈচিত্র্যটা কি আসলে? জিনগত বৈচিত্র্য। তার মানে জেনেটিক যে পার্থক্য সেটা। জিনগত বৈচিত্র্যের জিনিসটা কি? জেনেটিক্যাল পার্থক্য। ঠিক আছে? মানে হচ্ছে ধরো আমি বা ধরো তোমাদের এখন এআর ভাই বা সৈকত ভাই, ওনাদের মধ্যে আমার একটা পার্থক্য আছে। আছে না? আমরা সবাই মানুষ কিন্তু আমাদের মধ্যে একটা জেনেটিক্যাল পার্থক্য আছে। আমার বৈশিষ্ট্য, আমার উচ্চতা, আমার গায়ের রং, আমার চুলের রং সবকিছু একরকম। ওনাদেরটা একরকম। ওনারা কেউ একজন লম্বা, হ্যাঁ? কারো হচ্ছে গায়ের বর্ণ একটু অন্যরকম। তো এই যে একটা পার্থক্য এটাকে আমরা বলি জিনগত পার্থক্য। অর্থাৎ একই প্রজাতির মধ্যে আমরা যে পার্থক্যটা দেখতে পাই একই প্রজাতির মধ্যে এটা হচ্ছে কি? এটা হচ্ছে জিনগত পার্থক্য। ঠিক আছে? মানে জিনগত বৈচিত্র্য ওদের মধ্যে, একই প্রজাতির মধ্যে। এখন প্রজাতিগত বৈচিত্র্য তুমি যদি একটু দেখো যে একেকটা প্রজাতি কিন্তু একেক রকম বৈচিত্র্য দেখায়। তাই না? একেক প্রজাতির বৈচিত্র্য কিন্তু একেক রকম। তার মানে আমি ধরো মানুষ একটা প্রজাতি। আ মুরগি ওরা একটা প্রজাতি। মানে ধরো দোয়েল পাখি এটা একটা প্রজাতি। কুমির এরা একটা প্রজাতি। আমি পোকামাকড়, চিংড়ি এগুলো একটা প্রজাতি। তার মানে এই যে একেকটা প্রজাতির কি আছে? একেকটা প্রজাতি একেকটা থেকে আলাদা।
তার মানে ভিন্ন ভিন্ন প্রজাতির মধ্যে আমি যে পার্থক্য দেখতে পাবো, যে বৈচিত্র্যটা দেখতে পারবো, যে আরে এই প্রজাতি একরকম, অমুক প্রজাতি আরেক রকম। তো এই যে ভিন্ন প্রজাতিদের মধ্যে আমি যেই বৈচিত্র্যটা দেখতে পাই, এগুলোকে আমরা বলি প্রজাতিগত বৈচিত্র্য, রাইট? প্রজাতিগত বৈচিত্র্য। এখন আরেকটা টার্ম আসে বাস্তুতান্ত্রিক। কি কথা বলি আমরা এটাকে? বাস্তুতান্ত্রিক বৈচিত্র্য। তাহলে এই যে বাস্তুতান্ত্রিক বৈচিত্র্য, এটা কি? দেখো তো, বাস্তুতান্ত্রিক বৈচিত্র্যটা কি আসলে? বাস্তুতান্ত্রিক বৈচিত্র্য হচ্ছে, আমরা এখানে বলে থাকি, দেখো, বাস্তুতান্ত্রিক, হ্যাঁ, বাস্তুতান্ত্রিক, খেয়াল করো, হ্যাঁ। তো এই যে বাস্তুতান্ত্রিক মানে, একটা বাস্তুতন্ত্র মানে কি? ধরো এই যে সাগরের যত প্রাণী উদ্ভিদ আছে, এরা একটা বাস্তুতন্ত্র। ধরো বনে, হ্যাঁ, বন জঙ্গলে যে একটা বৈচিত্র্য আছে, এটা মানে যে একটা পরিবেশের মধ্যে যে বৈচিত্র্য, এটা কি? এটা হচ্ছে মানে এটা হচ্ছে বন জঙ্গলের একটা বাস্তুতন্ত্র। আবার ধরো হচ্ছে যেগুলো একটু লোনা মাটিতে থাকে, মানে লবণাক্ত মাটিতে জন্মায়, ওইখানের পরিবেশ একরকম। যারা মরুভূমিতে থাকে তাদের পরিবেশ একরকম। তার মানে এক এক জায়গার, ওই জায়গার সবগুলা উদ্ভিদ প্রাণী মিলে ওরা একটা বাস্তুতন্ত্র। তার মানে যারা জলীয় জলীয় উদ্ভিদ বা মানে তোমার হচ্ছে জলীয় প্রাণী যারা জলে থাকে, তাদের সাথে কিন্তু তোমার যারা বন জঙ্গলে থাকে তাদের মধ্যে একটা পার্থক্য আছে, একটা বৈচিত্র্য দেখা যায়, তাই না? একটা বৈচিত্র্য আছে তাদের মধ্যে। ধরো নীল তিমিকে যদি তুমি ডাঙায় ছেড়ে দাও, ও কি হবে? মানে ও কি বাঁচতে পারবে? পারবে না। তাহলে এই যে আমরা বাস্তুতন্ত্রের মধ্যে যে একটা বৈচিত্র্য দেখতে পাচ্ছি, এটাই হচ্ছে যে, হ্যাঁ, তার মানে এটা হচ্ছে বিভিন্ন পরিবেশের প্রাণীদের মধ্যে, তাই না? বিভিন্ন পরিবেশের প্রাণীদের মধ্যে আমি এই জিনিসটা দেখতে পাই। ঠিক আছে, বিভিন্ন পরিবেশের প্রাণীদের মধ্যে আমরা এটা দেখতে পাই। মানে এক এক পরিবেশে এক এক প্রাণীরা। ওকে, ঠিক আছে। আচ্ছা, এইটা হচ্ছে প্রাণী বৈচিত্র্য। এটা কি? প্রাণী বৈচিত্র্যের কথা আমরা বলতেছি, যে তিন ধরনের ওই হিসেবে এটাকে আমরা বলে থাকি। ওকে, এবার আসো প্রাণীর শ্রেণীবিন্যাস। মানে প্রাণীর শ্রেণীবিন্যাস, প্রাণীকে আমরা কয় ভাবে ভাগ করতে পারি, সেটাই হচ্ছে প্রাণীর শ্রেণীবিন্যাস। তার আগে তোমাদেরকে একটা তথ্য জানায় রাখি, সেটা হচ্ছে আমাদের যে প্রাণীবিদ্যা, আমরা যে প্রাণীবিদ্যা, এত কিছু প্রাণী নিয়ে যে আমরা পড়াশোনা করতেছি, এই প্রাণীবিদ্যার জনক কাকে বলে জানো? তোমরা কি জানো প্রাণীবিদ্যার জনককে? প্রাণীবিদ্যার জনক বলা হয় অ্যারিস্টটলকে। কাকে বলা হয় বলতো? অ্যারিস্টটল। ঠিক আছে, অ্যারিস্টটলকে প্রাণীবিদ্যার জনক বলা হয়। ঠিক আছে, তাহলে প্রাণীবিদ্যার জনক কে ভাইয়া? অ্যারিস্টটল। প্রাণীবিদ্যার জনক কে? অ্যারিস্টটল। হ্যাঁ, ওকে। এখন আসো এই আকার অনুযায়ী আমরা যে এই জিনিসটা বলতেছি, আকার অনুযায়ী, রাইট? দেখো, ওকে, সো আকার অনুযায়ী আমরা এখন মানে ভাগ। তো যাদের আকার একটু বড়, তারা কি বৃহদাকার প্রাণী, তারা কি বৃহত্তর প্রাণী। আর যাদের আকার একটু ছোট, তারা হচ্ছে কি আনুবীক্ষণিক প্রাণী। তারা কি আনুবীক্ষণিক প্রাণী, রাইট? তো এখন যেগুলো ছোট, মানে অনুবীক্ষণ যন্ত্র দিয়ে দেখতে হয়, এই জিনিসগুলা হচ্ছে আনুবীক্ষণিক প্রাণী। তাহলে আনুবীক্ষণিক প্রাণী কারা? যেমন আমরা বলি প্রোটিস্টান একটা জীবাণু, মানে এরকম অনেক জীবাণুই আনুবীক্ষণিক, অনেক জীবাণুই, এরা সবাই প্রাণী, এরা সবাই হচ্ছে আনুবীক্ষণিক। তাহলে এই যে বলা হয় প্রোটিস্টান জীবাণু, এরা হচ্ছে কি একটু আনুবীক্ষণিক প্রাণী। আর বৃহত্তর প্রাণী, এই আমি তুমি আমরা সবাই বৃহত্তর প্রাণী। তো আমাদের বইয়ে যেটা বলা আছে, গিনিপিগের কথাটা বলা আছে, যে এরা হচ্ছে আনুবীক্ষণিক প্রাণী। ঠিক আছে, এটা ওকে। তাহলে আকার অনুযায়ী আমাদের কি বলছি, যে আনুবীক্ষণিক প্রোটিস্টান জীবাণু, বৃহত্তর গিনিপিগ, তাই না? গিনিপিগ, রাইট? ওকে। এখন আসো যে এই জায়গায়
এই জায়গায় যদি আমরা বলি এবার সংগঠন মাত্রা অনুযায়ী, ঠিক আছে, সংগঠন মাত্রা অনুযায়ী। ওকে, তো আমরা দেখি সংগঠন মাত্রা অনুযায়ী আমরা কিভাবে ভাগ করতে পারি। সংগঠন মাত্রা মানে কি আসলে? সংগঠন মাত্রা মানে কি? মানে একটা প্রাণী কি দিয়ে গঠিত, এটা হচ্ছে সংগঠন মাত্রা। একটা প্রাণী কি দিয়ে গঠিত, ওর দেহে কি কোষ আছে নাকি টিস্যু আছে, কি আছে সেটা। তাহলে আমরা বলে থাকি সংগঠন মাত্রা, বা আমরা একটা প্রাণী, একটা মানে প্রাণী কিভাবে হয় আসলে। দেখো, আমরা জানি কোষ সবচেয়ে ক্ষুদ্রতম একক। তাহলে অনেকগুলা কোষ মিলে কি হয়, একটা টিস্যু হয়, রাইট? অনেকগুলা কোষ মিলে একটা টিস্যু হয়। অনেকগুলা টিস্যু মিলে একটা অঙ্গ তৈরি করে। কি তৈরি করবে? একটা অঙ্গ তৈরি করবে। আর অনেকগুলা অঙ্গ মিলে একটা তন্ত্র তৈরি করবে। ঠিক আছে, এই হচ্ছে ব্যাপার। তাহলে কোষ, টিস্যু, অঙ্গ, তন্ত্র, এই চারটা, রাইট? ওকে, ফাইন। তো এখন আসো, এই জায়গায় আমরা যদি বলি যে কোষ, টিস্যু, অঙ্গ, তন্ত্র, তাহলে কোষগুলা মিলে টিস্যু, টিস্যুগুলা মিলে অঙ্গ, অঙ্গ মিলে তন্ত্র। ঠিক আছে, এইভাবে করে। তার মানে কোন প্রাণীর টিস্যু আছে, কোন প্রাণীর অঙ্গ আছে, এগুলাও তোমাকে জানতে হবে। কোন প্রাণীর শুধু কোষ আছে, শুধু কোষ কার আছে, সেটাও তোমাদের জানতে হবে, রাইট? হুম, দেখো, ওকে। এবার আসো যে ভাইয়া আমরা এই তাহলে সংগঠন মাত্রা অনুযায়ী যে ভাগ করতেছি, তাহলে ওদেরকে আমরা কয়টা ভাগে ভাগ করতে পারি? হুম, আমরা তাইলে ওদেরকে কয়টা ভাগে ভাগ করতে পারি? তো দেখো, একটা, দুইটা, তিনটা, চারটা। ঠিক আছে, আমরা চারটা ভাগে ভাগ করতে পারি। ওকে, তাহলে আমরা দেখি, একটা হচ্ছে কোষীয় সংগঠন মাত্রা। কোষীয় সংগঠন মানে কি? যেই প্রাণীদের শুধু কোষ থাকবে, আর কিছু নাই, শুধু একটা কোষ আছে, তার মানে শুধু কোষ যুক্ত। হ্যাঁ, তার মানে যেই প্রাণীদের শুধু কোষ থাকবে, শুধু কোষ থাকে, শুধু কোষ থাকে, এদেরকে বলা হয় কোষীয় সংগঠন। তাহলে এটার উদাহরণ কি? এটা কারা? পরিফেরা। কোন পর্বের প্রাণীরা? এটা হচ্ছে পরিফেরা পর্বের প্রাণীরা এমন হয়। কারা হয়? পরিফেরা পর্বের প্রাণী। ঠিক আছে, তাহলে পরিফেরা পর্বের প্রাণীরা কোষীয় সংগঠনের হয়। ওকে, ফাইন, ভালো কথা। এরপরে দেখো, এই জায়গায় একটা তো তাহলে কোষীয় গেল, তারপরে কি আছে? তারপরে আছে হচ্ছে টিস্যু। কোষীয়, আর একটা হচ্ছে টিস্যু, টিস্যু সংগঠন। তার মানে তাদের ক্ষেত্রে কোষটা টিস্যুতে পরিণত হয়। কি বলছে তাদের ক্ষেত্রে? তাদের যে কোষ, সেটা টিস্যুতে পরিণত হয়। কোষটা টিস্যুতে পরিণত, তার মানে তাদের টিস্যু আছে, টিস্যু পরিণত হয়, টিস্যু থাকে, এদেরকে বলা হয় টিস্যু সংগঠনের প্রাণী। তাহলে যাদের টিস্যু আছে, এটার উদাহরণ কি? এটার উদাহরণ হচ্ছে কারা? কাদের শুধুমাত্র কোষ থেকে টিস্যু হয়েছে? এটা হচ্ছে নিডারিয়া। নিডারিয়া, ঠিক আছে, নিডারিয়া পর্বের প্রাণীরা, এরা হচ্ছে টিস্যু সংগঠন মাত্রা। হ্যাঁ, টিস্যু সংগঠন মাত্রা। আচ্ছা, তারপরে আসো টিস্যু থেকে অঙ্গতন্ত্র। অঙ্গমাত্রা, টিস্যু অঙ্গমাত্রার কারা? তার মানে তাদের কি আছে? তাদের যে টিস্যুগুলা, তারা অঙ্গে পরিণত হয়েছে। তাহলে যারা অঙ্গতন্ত্র মানে অঙ্গ সংগঠনের প্রাণী, তারা হচ্ছে তাদের অঙ্গ আছে। আমরা বলছিলাম না অনেকগুলা টিস্যু মিলে একটা অঙ্গ। যেমন ধরো তোমার পাকস্থলী একটা অঙ্গ, তোমার ফুসফুস একটা অঙ্গ, হৃৎপিণ্ড একটা অঙ্গ। তাহলে এগুলো কি? অনেকগুলা টিস্যু মিলে একটা অঙ্গ তৈরি হয়েছে। তাহলে এই যে অঙ্গ, তাহলে অঙ্গটা কি রকম বলছে? এটা হচ্ছে টিস্যুগুলো টিস্যু থেকে অঙ্গে পরিণত, টিস্যু থেকে অঙ্গ। ঠিক আছে, টিস্যু থেকে অঙ্গ। তাহলে এই যে টিস্যু থেকে অঙ্গ, তাহলে এই জায়গায় কি বলছে? এটা এটা কোন প্রাণী? এটা কোন প্রাণীর কথা বলছে? তাহলে পরিফেরা, নিডারিয়া, প্লাটিহেলমিনথেস। প্লাটিহেলমিনথেস, প্লাটিহেলমিনথেস, এটা। তাহলে কোষীয়, টিস্যু, অঙ্গ। ঠিক আছে, কোষীয়, টিস্যু,
অঙ্গ এবং তন্ত্র। তন্ত্র ঠিক আছে, তন্ত্র মাত্রার প্রাণী আছে। প্রাণী কি আছে? অঙ্গ, হ্যাঁ এগুলো কতে আসে, এগুলা এমসিকিউতে আসে, অনেক আসে। অ্যাডমিশনেও এগুলো আসে। ওকে, তাহলে দেখো তন্ত্র কি, যেমন ধরো আমরা বলি পরিপাক তন্ত্র, মানে কি, মানে অনেকগুলো অঙ্গ মিলে আমাদের একটা তন্ত্র হয়। যেমন আমাদের এই যে পাকস্থলী, যকৃত, অগ্নাশয়, ক্ষুদ্রান্ত্র, বৃহদান্ত্র, সবগুলো মিলে আমাদের কি হয়েছে একটা তন্ত্র। তার মানে কোন প্রাণীদের দেখো বলা হয়েছে যে এই যে এখানে অঙ্গগুলা থেকে গ্র্যাজুয়ালি অনেকগুলো অঙ্গ মিলে তন্ত্র তৈরি হয়। কি বলছে? তন্ত্র তৈরি হয়। তাহলে তন্ত্র কাদের থাকে? হ্যাঁ, এটা কাদের থাকে? এরপরে যত মানে তুমি নেমাটোডা থেকে যার যা যা পাবা ওগুলো সবারই কিন্তু তন্ত্র আছে, কিছু না কিছু তন্ত্র আছে। রক্ত সংবহন তন্ত্র, যেমন অ্যানেলিডা প্রাণী, তাদের রক্ত সংবহন তন্ত্র আছে। হ্যাঁ, তো এরকম এক এক প্রাণী অনেকের রেচন অঙ্গ আছে, তাহলে তন্ত্র আছে। হ্যাঁ, তো এটা সর্বপ্রথম কাদের দেখা গেছে? সর্বপ্রথম কোন প্রাণীদের? সর্বপ্রথম এটা দেখা গেছে এই জিনিসটা নেমার্টিয়ান প্রাণী। কাদের? নেমার্টিয়ান। নেমার্টিয়ান, ঠিক আছে, নেমার্টিয়ান সর্বপ্রথম দেখা গেছে কাদের? নেমার্টিয়ান প্রাণীদের সর্বপ্রথম এটা দেখা গেছে। ওকে, বুঝতে পারছো? আচ্ছা, ওকে, তাহলে এটা সংগঠন মাত্রা অনুযায়ী আমার চারটা ভাগে আমরা ভাগ করলাম। তাহলে সংগঠন মাত্রা কোষীয়, টিস্যু, অঙ্গ, তন্ত্র। কোষীয়, টিস্যু, অঙ্গ, তন্ত্র। সবাই এইটুকু বুঝতে পারছো কিনা আমাকে ভাইয়াকে একটু একটু জানাও, বলো তো এইটুকু সবাই বুঝতে পারছো কিনা? সবাই বলো তো। ডিএমসি 4.0 তে হবা কিনা অবশ্যই, মানে তোমার মেডিকেলের ইচ্ছা থাকলে হওয়া উচিত। বুঝতে পারছো ভাইয়ের কথা? অবশ্যই হওয়া উচিত যদি তোমার মেডিকেলের ইচ্ছা থাকে। ওকে, আচ্ছা, না এটা সেকেন্ড স্লাইড, ফার্স্ট স্লাইড না। ওকে, আচ্ছা। আচ্ছা, তাহলে এরপরে ওকে, এবার আসো ক্লিভেজ অনুযায়ী। ঠিক আছে, ক্লিভেজ অনুযায়ী আগের স্লাইডটা একটু দেখান। এই যে এটা আগের স্লাইড ছিল আকার অনুযায়ী, তারপর আমরা সংগঠন মাত্রা অনুযায়ী, এবার ক্লিভেজ অনুযায়ী। ওকে, সো ক্লিভেজ অনুযায়ীতে যাওয়ার আগে তোমাদেরকে একটা জিনিস বুঝতে হবে, ক্লিভেজ জিনিসটা কি আসলে। ক্লিভেজ কি? হ্যাঁ, এটা হচ্ছে জাইগোটের বিভাজন। ধরো ওই যে শুক্রাণু ডিম্বাণু মিলে যে জাইগোট হয়, এই যে জাইগোটটা হচ্ছে এই জাইগোট, জাইগোট, হ্যাঁ, তাহলে জাইগোট কি? এটা এটা জাইগোট, তাই না? হচ্ছে জাইগোট। তাহলে এই যে জাইগোটের, জাইগোটের বিভাজন, এটাকে কি বলা হয়? ক্লিভেজ। তাহলে ক্লিভেজ হচ্ছে কি বলতো?
এটা হচ্ছে জাইগোটের বিভাজন। জাইগোটের বিভাজন এইটাকে আমরা কি বলি? ক্লিভেজ। ঠিক আছে, ওকে। এবার আসো, এখন এই ক্লিভেজটা, এই ক্লিভেজের আমরা দুইটা অনেকভাবে আমরা ভাগ করে থাকি। ঠিক আছে, অনেকভাবে আমরা ভাগ করে থাকি, কারণ এইটা থেকে আস্তে আস্তে বিভাজিত হয়ে হয়ে অনেকগুলা কোষ হবে। কি হবে? অনেকগুলা কোষ হবে, তাই না? আমাদের নরমালি কি হয় বলতো? নরমালি ধরো এই যে জাইগোটটা বিভাজন হয়, এই বিভাজনটাকেই তো আমরা ক্লিভেজ বলি। এই জাইগোট বিভাজিত হয়ে হয়ে সে কি হবে? এইরকম একটা ছিল, তারপরে আস্তে আস্তে সে এরকম অনেকগুলা কোষে পরিণত হয়ে যাবে। সে কি হবে? অনেকগুলা এরকম কোষে পরিণত হয়ে যাবে, রাইট? দেখছো, এরকম অনেকগুলা কোষে পরিণত হয়ে যাবে। তাহলে এই যে এতগুলা কোষ, এটাকে আমরা কি বলি? এটাকে আমরা বলি মরুলা। এই জিনিসটাকে আমরা কি বলবো বলতো? এটাকে আমরা বলি মরুলা। মরুলা, ঠিক আছে, মরুলা। আর মরুলার পরে এটা কি? এর পরেরটা কি দেখো? এর পরেরটা হচ্ছে এরকম করে আমাদের কি আসবে? এরকম একটা দশা আসবে, এটাকে বলা হয় ব্লাস্টুলা। এই মরুলার পরে এরকম একটা দশা আসে, ব্লাস্টুলা। তো এই যে ব্লাস্টুলা, এই ব্লাস্টুলার এইখানের এই কোষগুলাকে, এই কোষগুলাকে আমরা কি বলি? এই যে এখানে যে কোষগুলা থাকে, এই কোষগুলাকে আমরা বলে থাকি, এই যে এই কোষগুলা এক একটাকে আমরা বলে থাকি ব্লাস্টোমিয়ার। কি বলা হয় বলতো? ব্লাস্টোমিয়ার। ঠিক আছে, এটাকে ব্লাস্টোমিয়ার। তো এই যে কোষগুলা, তো এগুলা, এই যে কোষ, এগুলা কি বলা হয়? ভ্রূণীয় কোষ। মানে ওই যে বাচ্চাকালে একদম মানে মায়ের পেটে থাকা অবস্থায় যে কোষগুলা, এগুলাকেই আমরা বলি ভ্রূণীয় কোষ। মানে বাংলায় বললে ভ্রূণীয় কোষ। আচ্ছা, তো এই ব্লাস্টুলা থেকে তারপরের দশা কি? একটু গ্যাস্ট্রুলা দশা হয়। ঠিক আছে, এরকম স্তর হয়ে হয়ে গ্যাস্ট্রুলা দশা হবে, এরকম গ্যাস্ট্রুলা দশা। হুম, এই যে এরকম করে করে অনেকগুলা স্তর তৈরি হবে। কি হবে? অনেকগুলা স্তর। এই যে অনেকগুলো স্তর তৈরি হচ্ছে, এটাই হচ্ছে কি? গ্যাস্ট্রুলা। গ্যাস্ট্রুলা, ঠিক আছে, এটা হচ্ছে গ্যাস্ট্রুলা। তাহলে আমাদের এই জায়গা থেকে আমরা পাচ্ছি জাইগোট, তারপরে মরুলা, তারপরে ব্লাস্টুলা, তারপরে গ্যাস্ট্রুলা। এই যে স্তর হয়ে যায়। তো এরকম করে করে এটা আস্তে আস্তে অঙ্গ তৈরি হয়, তার এই কোষগুলা থেকে অঙ্গ তৈরি হয়। এখন এই যে কোন কোষ থেকে কোন অঙ্গ তৈরি হবে, সেটার উপরে ভিত্তি করে ক্লিভেজ দুই ধরনের। ঠিক আছে, ক্লিভেজ কয় ধরনের? দুই ধরনের। আমরা একটু এখন শিখব। ঠিক আছে, দেখো, আমরা এখন একটু এটা জানবো যে ক্লিভেজ, এই ক্লিভেজ দুই ধরনের হয়। কিসের উপরে ভিত্তি করে? হ্যাঁ, কিসের উপরে ভিত্তি করে? যে ওই ভ্রূণীয় কোষের ভবিষ্যতের উপরে। মানে ভ্রূণীয় কোষগুলা কিসে পরিণত হবে? হ্যাঁ, ভ্রূণীয় কোষের ভবিষ্যৎ উপর, ভবিষ্যতের উপর নির্ভর করে। এটার উপরে নির্ভর করে যে আমার ভ্রূণীয় কোষ থেকে এই অঙ্গ তৈরি হবে, এইটা নির্ধারিত কিনা। ঠিক আছে, এই জিনিসটা নির্ধারিত কিনা। ওকে, আচ্ছা, তো এই জায়গা থেকে দেখো, এবার দেখো, তাহলে এইটা থেকে আমরা ভাগ করি কি? দুই ভাগে। একটা অনির্দিষ্ট ক্লিভেজ, একটাকে কি বলা হয়? অনির্দিষ্ট ক্লিভেজ। আরেকটা হচ্ছে নির্দিষ্ট ক্লিভেজ। আরেকটা কি? নির্দিষ্ট ক্লিভেজ। একটা অনির্দিষ্ট, একটা নির্দিষ্ট। তাহলে অনির্দিষ্টটা কি? অনির্দিষ্ট ক্লিভেজ মানে হচ্ছে ওর এখানে মানে প্রতিটা কোষই ওস্তাদ। খেয়াল করো, এই জায়গায় এই অনির্দিষ্ট ক্লিভেজ, এইখানে ধরো এই ধরনে দেখা যায় যে ওদের প্রতিটা কোষ থেকেই ভ্রূণ তৈরি হতে পারে। অর্থাৎ আমার জিনিসটা হচ্ছে প্রতিটা কোষই ভ্রূণে পরিণত হতে পারে। তার মানে কোনো নির্দিষ্টতা নাই যে এই কোষ থেকে এই অঙ্গ তৈরি হবে, এরকম কোনো নির্দিষ্টতা ওদের নাই। বুঝা গেছে? তার মানে প্রতিটা কোষই ভ্রূণে পরিণত হতে পারে, ভ্রূণ হতে পারে। ওকে, এই কথাটা বলছেন যে প্রতিটা কোষই ভ্রূণ
হতে পারে। তার মানে এমন কোনো নির্দিষ্ট নাই যে এই কোষ থেকে এই অঙ্গ হবে, এরকম কিছু নির্ধারিত নাই। তবে যেটা নির্দিষ্ট ক্লিভেজ, ওর এখানে বলা হচ্ছে কি যে প্রতিটা কোষ এর ভাগ্য নির্ধারিত, প্রতিটি ভ্রূণীয় কোষের ভাগ্য নির্ধারিত। মানে ওরা জানে এই কোষটা এই অঙ্গ তৈরি করবে, এই কোষটা থেকে অমুক অঙ্গ তৈরি হবে, এই জিনিসটা ওদের নির্ধারিত। তাহলে প্রতিটা কোষের ভাগ্য নির্ধারিত। ওকে, এটা তাহলে নির্দিষ্ট অনির্দিষ্ট, নির্দিষ্ট অনির্দিষ্ট, ঠিক আছে? হ্যাঁ, এটুকু বুঝছে কিনা বলো তো? হুম, দেখো, তার মানে আমার জিনিস হচ্ছে কোনটা কি, যদি আমার ফিক্স হয়ে যায় যে এই কোষটা থেকে এক একটা কোষ থেকে এক একটা অঙ্গ তৈরি হবে, ওটা হচ্ছে নির্দিষ্ট, ফিক্স, নির্দিষ্ট। আর অনির্দিষ্ট কোনো ফিক্স নাই, যে কোনো কোষ থেকে যে কোনো কিছু হইতে পারে। মানে প্রতিটা কোষই তার ক্ষমতা আছে যে আমি ভ্রূণ তৈরি করতে পারবো, আমি নতুন কিছু করব, আমি নিজে নিজে যে কোনো কিছু হইতে পারে। মানে ওর কোনো ফিক্স নাই, ও যে কোনো কিছু হইতে পারে ওর, ঠিক আছে? প্রতিটা কোষেরই সেই ক্ষমতা আছে। ওকে, আচ্ছা, গুড। আশা করি সবাই বুঝতে পারছো, আমি সুন্দরভাবে এই জিনিসটা বুঝাই দিছি। তো এইটা হচ্ছে ক্লিভেজের যে ভ্রূণীয় কোষের ভবিষ্যতের উপরে ভিত্তি করে আমরা যে ভাগটা করে থাকি। ওকে, হুম, এবার আসো। এবার আমাদের একটা জিনিস এখান থেকে একটু বুঝতে হবে, একটা জিনিস, এই আরেক ভাবে আমরা ওর ক্লিভেজের বিভাজনটা করে থাকি, সেটা হচ্ছে তার বিভাজন তল অনুসারে। কি অনুসারে? বিভাজন তল অনুসারে। মানে কিভাবে সে বিভাজন হইতেছে, সে কিভাবে বিভাজন হচ্ছে সেটার উপরে ভিত্তি করে আমরা করি, ঠিক আছে? ওকে, তাহলে এবার দেখো, এই জায়গায় এই বিভাজন তলের এটা বুঝার আগে তোমাকে বুঝতে হবে একটা, ধরো মানে এই যে আমার যখন ভ্রূণের এখানে যখন জাইগোটের এটা হচ্ছে, ওকে, যখন এটা বিভাজন হচ্ছে, তো যেই প্রান্তে ধরো, যেই প্রান্তে নিউক্লিয়াস থাকে, ধরো এটা বিভাজন হইতেছে, তো এরকম হইতেছে, তো যেই প্রান্তে নিউক্লিয়াস থাকে, হ্যাঁ, এই প্রান্তটাকে আমরা বলি অ্যানিমেল পোল। কি বলা হয় এটাকে বলতো? অ্যানিমেল পোল, অ্যানিমেল পোল। আর যেই প্রান্তে, খেয়াল করো, যেই প্রান্তে তোমার হচ্ছে এরকম, ধরো কুসুম আছে, যে প্রান্তে কুসুম থাকে, ধরো এই জায়গাটা কুসুমের জায়গাটা আমি এনে দিই, এই যে প্রান্তে ধরো হচ্ছে কুসুম একটু বেশি থাকে, মানে এই প্রান্তটা ধরো এখানে কুসুম আছে, এটাকে আমরা বলি ভেজিটাল পোল। তাহলে দেখো, এনিম্যাল পোল আর ভেজিটাল পোলের মধ্যে জিনিসটা কি? তাহলে এনিম্যাল পোল কোন প্রান্ত বলি? ধরো এরকম বিভাজন হইতেছে এক প্রান্তে নিউক্লিয়াস গুলা, তাহলে যেই প্রান্তে আমার নিউক্লিয়াস, যে প্রান্তে নিউক্লিয়াস, সেটাকে আমরা বলে থাকি অ্যানিম্যাল পোল। ওকে, আর যে প্রান্তে কুসুম, যে প্রান্তে কুসুম, সেটাকে আমরা বলি ভেজিটাল পোল। ওকে, এটা ওকে, বুঝছো? তাহলে এটা হচ্ছে অ্যানিমেল পোল আর ভেজিটাল পোলের মধ্যে ব্যাপার। ওকে, এটা জেনে রাখো, ভেজিটাল পোল, অ্যানিমাল পোল, কারণ একটু পরে এটা কাজে লাগবে, একটু পরে এটা কাজে লাগবে, ঠিক আছে? এই কারণে তোমাদেরকে এটা বলতেছি যে একটু মনে রাখো। ওকে, এখন দেখো, আমরা যদি এই জায়গা থেকে একটু বলি বিভাজন তল অনুসারে ক্লিভেজ, বিভাজন, ক্লিভেজের বিভাজন তল, ক্লিভেজের বিভাজন তল, বিভাজন তল অনুসারে আমরা ভাগ করি কয় ভাগে? 3 ভাগ। ওকে, তাহলে ক্লিভেজের বিভাজন তলে এটাকে আমরা 3 ভাগে ভাগ করি, 3 ভাগে ভাগ করি, রাইট? কি কি আমরা দেখবো এখন।
প্রথমত হচ্ছে ওরিও ক্লিভেজ বলা হয়, ওরিও ক্লিভেজ, খেয়াল করো, ওরিও ক্লিভেজ, ওরিও ক্লিভেজ। তাহলে ওরিও ক্লিভেজটা কি আসলে? ওরিও ক্লিভেজে কি বলছে, মানে ওরিও ভাবে, ঠিক আছে, ওকে, ওরিও ভাবে যদি ভাগটা হয় একদম ধরো এরকম, ওরিও ভাবে মানে সুষম ভাবে বা সমানভাবে বিভক্ত, সমান সমান ভাগে বিভক্ত, এটা কি বলছে? ওরিও ক্লিভেজে বলছে সমান ভাগে বিভক্ত, এটা হচ্ছে ওরিও ক্লিভেজ। আর এখন এই জায়গাটা একটু বুঝো, ধরো এটা এরকম ভাবে দুইটা কোষ, এরা এরকম বিভাজন হইতেছে, এটা এই ভাবে বিভাজন একদম সমান ভাবে, এখান থেকে ধরো আরো হবে আরো হবে, এরা সমান ভাগে বিভক্ত হচ্ছে, একদম সমান ভাবে যদি বিভক্ত হয় তাহলে এটাকে আমরা বলি কি? ওরিও ক্লিভেজ। সমান ভাগে যদি বিভক্ত হয়, হ্যাঁ, এটাকে আমরা কি বলি? ওরিও ক্লিভেজ। দেখো এই 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 যেভাবেই হচ্ছে সমান, সবকিছু সমান ভাবে থাকবে, হ্যাঁ, সবকিছু সমান, ওকে, আচ্ছা, এরকম লম্বালম্বি ভাবে সমান হচ্ছে। এখন এই জিনিসটা কাদের দেখা যায়? ওরিও ক্লিভেজটা উদাহরণ কি? উদাহরণ হচ্ছে, মনে রাখো, ওরিও অর অর আর্থ্রোপোডা, উদাহরণ কার? আর্থ্রোপোডা, 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 ঠিক আছে, আচ্ছা, এটা তাহলে এই উদাহরণগুলো মনে রাখতে হবে। ওরিও, আর্থ্রোপোডা, ওরিও কোথায় দেখা যাবে? এটা ওরিও ক্লিভেজ, ওরিও ক্লিভেজ দেখা যাবে আর্থ্রোপোডাতে, ওকে। এরপরে আসো 2 নাম্বার, এটা কি বলছে? দ্বিপার্শ্বীয় ক্লিভেজ, দ্বিপার্শ্বীয় ক্লিভেজ, হ্যাঁ, দ্বিপার্শ্বীয় ক্লিভেজ, ওকে। এখন দ্বিপার্শ্বীয় ক্লিভেজ, দ্বিপার্শ্বীয় ক্লিভেজ কি? হ্যাঁ, কি বলছে, কি বুঝাইতে চাইছে? সেটা হচ্ছে যে দেখো, হ্যাঁ, প্রথমত তার কি হবে দ্বিপার্শ্বীয় ক্লিভেজে? যে প্রথম দুইটা বিভাজন, মানে ধরো প্রথম দুইটা বিভাজন ওরিও ভাবে হবে, মানে ওরিওর মতো, হ্যাঁ, লম্বালম্বি এভাবে হবে, লম্বালম্বি, প্রথম দুইটা বিভাজন ওরিও, হুম, প্রথম দুইটা বিভাজন ওরিও, তারপর থেকে অনুপ্রস্থ হবে। তাহলে তৃতীয় বিভাজন থেকে অনুপ্রস্থ, আমরা একটু বুঝবো, তৃতীয় বিভাজন থেকে না অনুপ্রস্থ, মানে প্রস্থ বরাবর বিভাজন, ঠিক আছে, প্রস্থ বরাবর বিভাজন হবে। তো জিনিসটা এরকম যে দেখো, ধরো প্রথম দুইটা, তার মানে এটা হচ্ছে ধরো জাইগোট, এটা জাইগোট, তাহলে প্রথম বিভাজন, এটা হচ্ছে প্রথম বিভাজন, তাহলে এটা ওরিওর মতো এরকম হলো, যে ধরো এই এই বিভাজন মাঝখান দিয়ে এরকম সমানভাবে বিভক্ত হলো, রাইট, হ্যাঁ, এটা তারপরে আবার হলো, তারপর আবার ধরো ওরিওর মতো করেই এরকম 4 ভাগ এরকম হইলো, এটা 3D আকারে বোঝা যাবে, ধরো এরকম আবার 4টা ওরিও ভাগ, ওদের মধ্যে আবার আমি সমান ভাগ করলাম। প্রথম দুইটা হচ্ছে ওরিওর মতো লম্বালম্বি, আমার এরকম ভাগ হইলো। এরপর থেকে তৃতীয় বিভাজন থেকে আমাকে বলতেছে কি? তৃতীয় বিভাজন পরেরটা থেকে অনুপ্রস্থ, ধরো তখন পরেরটা এমন হয়ে গেল, ও এমনি এমনি বিভাজন হইতেছে, মানে এই ওর লম্বালম্বি এরকম ভাবে বিভাজন হচ্ছে, এই পাশে একটা, এদিক থেকে আবার ওর এদিক থেকে ওর বিভাজন হচ্ছে। তার মানে এই যে বিভাজনটা, এই বিভাজনটাকেই আমরা বলতেছি। তাহলে দেখো, প্রথম দিক থেকে ওরিও, তারপরেরটা অনুপ্রস্থ, প্রস্থ বরাবর ওরা খালি কাটাকাটি করবে, এরকম প্রস্থ বরাবর খালি ওরা বিভাজন হইতে থাকবে, এইটাকে বলা হয় দ্বিপার্শ্বীয়। যার কারণে দ্বিপার্শ্বীয় ক্লিভেজে দেখো দুইটা পাশ,
মানে এক পাশ এদিকে আরেক পাশ এদিকে, এরকম দুইটা পাশ তৈরি হয়, পার্শ্ব তৈরি হয়, এইটাকে বলা হয় কি? এটাকে বলা হয় হচ্ছে দ্বিপার্শ্বীয় ক্লিভেজ। তাহলে দ্বিপার্শ্বীয় ক্লিভেজে প্রথম দুইটা বিভাজন ওরিও, তৃতীয় বিভাজন থেকে এটা অনুপ্রস্থ। হ্যাঁ, সিম্পল কথা। ওকে, এটা গেল। হ্যাঁ, অনুপ্রস্থ হয়ে তার মানে দুইটা পাশ হয়ে গেল, এই কারণে নাম দিছে দ্বিপার্শ্বীয়। তাহলে দ্বিপার্শ্বীয় উদাহরণ কি? দ্বিপার্শ্বীয় উদাহরণ হচ্ছে কর্ডাটা। কাদের ক্ষেত্রে দেখা যায় এটা ভাইয়া? কর্ডাটাদের ক্ষেত্রে আমরা এই জিনিসটা দেখতে পারি, কর্ডাটার ক্ষেত্রে আমরা এটা দেখতে পারি। আচ্ছা, এবার আসো 3 নাম্বার, যেটা খুবই সিগনিফিকেন্ট, খুবই সিগনিফিকেন্ট। দেখো, সেটা হচ্ছে কি? ওরিও। সেটা কি? আরে সরি, সর্পিলাকার ক্লিভেজ বা সর্পিল ক্লিভেজ আমরা বলে থাকি, সর্পিল ক্লিভেজ। ঠিক আছে, সর্পিল ক্লিভেজ। তাহলে এখন দেখো, সর্পিল ক্লিভেজটা কি আসলে, কি বলছে? শোনো, এটাও ভালো করে বুঝবা, সহজ। সর্পিল, সর্পিল তো মানে বুঝো একটু বাঁকানো, মানে এরকম, এখানেরটা এইখানে, এখানেরটা এইদিকে, মানে এইরকম, মানে হচ্ছে এই আবার এই, এমনি গেছে সর্পিল। ঠিক আছে, এই হয়ে গেছে, তার মানে জিনিসটা হচ্ছে এই রকম হয়ে গেছে। এটা হচ্ছে সর্পিল আকার ক্লিভেজ। তো সর্পিল ক্লিভেজের সংজ্ঞাটাই কি বলছে? যে প্রথম দুইটা বিভাজন, প্রথম দুইটা বিভাজন, প্রথম দুইটা বিভাজন, সেটা কি? সেটা হচ্ছে প্রথম দুইটা বিভাজন কেমন? প্রথম দুইটা বিভাজন হচ্ছে ওরিও। কেমন? ওরিও, মানে ওরিওর মতো নরমাল এমনি এমনি সোজাসুজি ভাগ হইতে থাকবে। প্রথম দুইটা বিভাজন বলছে, তৃতীয় বিভাজন থেকে, তৃতীয় বিভাজন থেকে এটা কি? সর্পিল। সর্পিলটা কেমন? সর্পিল জিনিসটা কি? হ্যাঁ, এটার বুঝো। এটার মানে হচ্ছে, দেখো সর্পিলটাতে কি হয় তৃতীয় বিভাজনের সময়, যে ওদের অ্যানিমেল পোলের কোষ, অ্যানিমেল পোলের কোষ, অ্যানিমেল পোলের কোষ ভেজিটাল পোল দ্বারা প্রতিস্থাপিত হয়। ভেজিটাল পোল দিয়ে প্রতিস্থাপিত হয়। দিয়ে প্রতিস্থাপিত হয়। প্রতিস্থাপিত। ওকে, অ্যানিমেল পোল, অ্যানিমেল পোলের কোষগুলো ভেজিটাল পোলের কোষ দিয়ে প্রতিস্থাপিত হয়, মানে এরকম একটা ব্যাপার। দেখো, ধরো এইখানে একটা কোষ, এটা এটা প্রথম বিভাজন তো ওরিও, তাহলে এরকম মাঝখান দিয়ে ভাগ হইলো দুইটা, তারপরে আবার এটা থেকে এরকম 4 ভাগ হবে, এটারে উপর থেকে, হ্যাঁ, এরকম করে 4 ভাগে ভাগ হবে। ওকে, এরপরের ক্ষেত্রে কি বলছে এখানে গেলে, যে ওদের যখন এই যে অ্যানিমেল পোল আর ভেজিটাল পোল, মানে যেই প্রান্তে তোমার এই যে অ্যানিমেল পোলের এই প্রান্তে ধরো যেই কোষগুলা থাকবে, এগুলো হচ্ছে এই কোষ, অ্যানিমেল পোলের দিকের যে কোষগুলা। ঠিক আছে, মানে একটা কোষের মধ্যে এটা অ্যানিমেল পোল, মানে যেদিকে নিউক্লিয়াস ছিল ওই জায়গাটা, এইখানে যে কোষগুলা থাকবে, আর এই যে অপর প্রান্ত এইখানে ভেজিটাল পোল, এইখানের যে কোষগুলা থাকে, দেখো আমি সবুজ কালার করতেছি। ঠিক আছে, কি হয়? এরা প্রতিস্থাপিত হয়, অর্থাৎ এই প্রান্তের, এই প্রান্তের কোষগুলা চলে আসে এই ভেজিটাল পোলের দিকে, ভেজিটাল পোলেরটা চলে যায় অ্যানিমেল পোলের দিকে। দেখো, এই যে এটা একটা সর্পিলাকার, তাহলে সর্পিলাকার ক্লিভেজটা কি? হ্যাঁ, দেখো সর্পিলাকার ক্লিভেজটা কি আসলে? সর্পিলাকার ক্লিভেজ হচ্ছে যে অ্যানিমেল পোলের কোষগুলা ভেজিটাল পোলে চলে আসে, ভেজিটাল পোলের কোষটা অ্যানিমেল পোলের দিকে চলে যায়। এই জিনিসটাকেই আমরা বলে থাকি কি? এটাকেই আমরা বলে থাকি সর্পিল ক্লিভেজ। এটাকে আমরা কি বলে থাকি? সর্পিল ক্লিভেজ। ওকে, থার্ড বিভাজনটা ক্লিয়ার হয় না, একজন বলতেছে থার্ড বিভাজন মানে কি? ধরো
এটা হচ্ছে প্রথম জাইগোট থেকে যখন বিভাজন হয়, এটা প্রথম বিভাজন। এটা থেকে তারপরে যখন বিভাজন হয় দ্বিতীয় বিভাজন। এরপরে এগুলা থেকে যখন তারপরে বিভাজন শুরু হয়, এটা হচ্ছে তৃতীয় বিভাজন। এরপর থেকে সব সর্পিল, এরকম করে চলতে থাকে। অ্যানিমাল পোলেটটা এখানে যাবে, ভেজিটাল পোলেটটা ওইখানে যাবে, এটাই চলতে থাকে। এইটাকে বলা হয় সর্পিল আকার ক্লিভেজ। কি বলা হয়? হ্যাঁ, সর্পিল আকার ক্লিভেজ। যারা জামান ভাইয়া আগেরটায়, এটা না, আগেরটাও সেম। তৃতীয় বিভাজন মানেই হচ্ছে আগেরটাতেও সেম, যে এই যে এই জাইগোট থেকে যখন বিভাজন হবে, এটা প্রথম বিভাজন। এরপরে যখন এই দুইটা কোষ হবে, এই দুইটা কোষ থেকে যখন চারটা হতে যায়, এইটা হচ্ছে দ্বিতীয় বিভাজন। আর এরপর থেকে যেটা হবে সেটা হচ্ছে তৃতীয় বিভাজন। এই জিনিসটা হুম মানে তৃতীয় মানে জাইগোটের থেকে যে বিভাজনটা হয় প্রথমেই, এটা হচ্ছে প্রথম বিভাজন। তারপর থেকে যেটা হবে, তারপরে আবার যেটা হবে দ্বিতীয়, আবার বিভাজন হচ্ছে তৃতীয়, আবার হবে চতুর্থ, এভাবে করে করে যায়। ঠিক আছে? সো প্রত্যেকটা ক্ষেত্রে দেখো দ্বিপার্শ্বীয়তে বলছে তৃতীয় বিভাজন থেকে অনুপ্রস্থ ভাবে যায়, এভাবে, এইভাবে। আর এইখানে আমাকে বলছে সর্পিল ক্লিভেজের ব্যাপারটা হচ্ছে তৃতীয় বিভাজন থেকে সর্পিলাকার ভাবে। তার মানে সেখানে এই যে সর্পিলাকার মানে কি, যে অ্যানিমেল পোলের কোষ ভেজিটাল পোল দিয়ে প্রতিস্থাপিত হয় এবং ভেজিটাল পোলটা অ্যানিমেল পোল দিয়ে বিভাজিত হয়। ওকে, তাহলে হচ্ছে এই যে দেখো, ওরটা এখানে সবুজটা সাদাতে, সাদাটা সবুজে চলে আসছে। দেখো ক্লিয়ার কিনা? দেখো তো সবাই বুঝছো? সবাই বলো এতটুকু। ওকে, তাহলে আশা করি এতটুকু পর্যন্ত কারো কোনো ঝামেলা ছিল না। হ্যাঁ, সবাই জিনিসটা বুঝতে পারছো, রাইট? আচ্ছা, তো এখন আমরা যাব হচ্ছে ভ্রূণ স্তর অনুযায়ী। ভ্রূণ স্তর কি? ভ্রূণ স্তর হচ্ছে যে আমাদের যখন ওই যে আমরা পড়তেছিলাম, তখন আমি বলছিলাম যে জাইগোট থেকে মরুলা হয়, তারপরে ব্লাস্টুলা দশা, গ্যাস্ট্রুলা দশা। হ্যাঁ, গ্যাস্ট্রুলা দশা। তো এই যে গ্যাস্ট্রুলা দশায় কি হয়, গ্যাস্ট্রুলা দশায় ভ্রূণীয় কোষগুলো, খেয়াল করো, গ্যাস্ট্রুলা দশায় ভ্রূণীয় কোষগুলো, ভ্রূণীয় কোষগুলো, গ্যাস্ট্রুলা দশায় ভ্রূণীয় কোষগুলো, কি বলছে? গ্যাস্ট্রুলা দশায় ভ্রূণীয় কোষগুলো কি হবে? দেখো, গ্যাস্ট্রুলা দশায় ভ্রূণীয় কোষগুলো বিভিন্ন স্তরে সজ্জিত হয়, বিভিন্ন স্তরে সজ্জিত হয়, বিভিন্ন স্তরে সজ্জিত সজ্জিত হয়। এই যে বলছে গ্যাস্ট্রুলা দশায় ভ্রূণীয় কোষগুলো বিভিন্ন স্তরে সজ্জিত হয়, এইটাকেই আমরা কি বলি? এই যে বিভিন্ন স্তরে সজ্জিত হয়, স্তরগুলোকে 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 ভ্রূণীয় স্তর বলে, ভ্রূণীয় স্তর বলে। ওকে, তাহলে এটাকে আমরা কি বলি? ভ্রূণীয় স্তর। তার মানে এই যে ভ্রূণীয় কোষগুলা গ্যাস্ট্রুলা দশায়, আমাকে এইটা মনে রাখতে হবে, গ্যাস্ট্রুলা দশায় স্তর হয়, এটাকে আমরা ভ্রূণীয় স্তর বলি। আচ্ছা, তো স্তর কয়টা?
ইউজুয়ালি 3 রকমের স্তর, 3 ধরনের বলতে পারো বা ধরনেরও বলতে পারো, 3 ধরনের। তাহলে কি কি? সবচেয়ে ভিতরের যে স্তর এন্ডোডার্ম, এন্ডো মানে কি ভিতরে, ডার্ম মানে স্তর, তাহলে এন্ডোডার্ম। মাঝে মাঝে মেসোডার্ম, মাঝেরটা কি মেসোডার্ম, মেসোডার্ম। আর বাইরে সবচেয়ে বাইরের যেটা এটা হচ্ছে একটোডার্ম, এটা কি একটোডার্ম। ওকে, তাহলে 3 ধরনের আছে, এন্ডোডার্ম, মেসোডার্ম, একটোডার্ম। এন্ডোডার্ম, মেসোডার্ম, একটোডার্ম। তাহলে একটো হচ্ছে বাইরে, মেসো মানে এটা মিডলে থাকবে, এন্ডোডার্ম এটা হচ্ছে ভিতর, এন্ডোডার্ম হচ্ছে ভিতর। ওকে, এটা ওকে। এবার আসো, তাহলে এই 3টা স্তর, এখন এই ভ্রূণ স্তর অনুযায়ী যদি আমরা শ্রেণীবিন্যাস করি, তাহলে আমরা ভাগ পাবো এরকম যে 2 ধরনের আছে। একটা হচ্ছে কিছু প্রাণী থাকে যারা দ্বিস্তরী, মানে যাদের 2টা স্তর থাকে, তাহলে দ্বিস্তরী। আর যাদের 3টাই আছে, মানে এন্ডোডার্ম, মেসোডার্ম, একটোডার্ম, 3টা স্তরই তার থাকে, সেটাকে আমরা বলি ত্রিস্তরী। সিম্পল কথা, ত্রিস্তরী। ওকে, আচ্ছা, তাহলে 3টা স্তর থাকলে আমরা কি বলতেছি? আমরা বলতেছি হচ্ছে ত্রিস্তরী। তাহলে তুমি দেখো এই যে দ্বিস্তরী, দ্বিস্তরীর জায়গায় আমাকে কি বলছে? দ্বিস্তরী বা আমরা যে বলতেছি ত্রিস্তরী। তাহলে দ্বিস্তরীর পয়েন্টে আমরা জানি এখানে 2টা স্তর, একটা হচ্ছে একটোডার্ম থাকে, একটোডার্ম প্লাস এন্ডোডার্ম, এই 2টা স্তর থাকে, এন্ডোডার্ম। হ্যাঁ, একটোডার্ম প্লাস এন্ডোডার্ম, নো মেসোডার্ম, নো মেসোডার্ম, মেসোডার্ম স্তর ওদের নাই। তাহলে মেসোডার্মের জায়গায় কি থাকে? মেসোডার্মের জায়গায় মেসোগ্লিয়া থাকে। কি থাকে? একটা তরল স্তর থাকে, এটাকে বলা হয় মেসোগ্লিয়া, এইটা থাকে। তাহলে ওদের জিনিসটা হচ্ছে একটোডার্ম, এন্ডোডার্ম 2টা স্তর আছে, মেসোডার্ম নাই। মেসোডার্মের জায়গায় ওদের তরল একটা স্তর থাকে, মেসোগ্লিয়া বলা হয়। তো যাই হোক, এই যে দ্বিস্তরী প্রাণী, এই দ্বিস্তরী কারা? দ্বিস্তরীর উদাহরণ হচ্ছে একটাই, নিডারিয়া, নিডারিয়া, নিডারিয়া প্রাণী। তাহলে এটা হচ্ছে দ্বিস্তরী, এটা কি দ্বিস্তরী। ঠিক আছে, নিডারিয়া প্রাণী এটা কি দ্বিস্তরী। ওকে, আচ্ছা, এখন ত্রিস্তরী। তাহলে ত্রিস্তরী কি? দেখো, ত্রিস্তরী হচ্ছে তার 3টাই থাকবে, একটো প্লাস মেসো প্লাস এন্ডো। এই 3টা স্তরই যদি থাকে তাহলে এদেরকে আমরা বলা হয়, আমি বলি কি ত্রিস্তরী প্রাণী, ত্রিস্তরী প্রাণী। আচ্ছা, এই যে ত্রিস্তরী প্রাণী, ত্রিস্তরী প্রাণী, তাহলে ওদের 3টা স্তরই আছে, সবই আছে, মানে একদম পারফেক্ট। এই যে ধরো এটা হচ্ছে বাইরের স্তর, এটা হচ্ছে মাঝের স্তর, আর সবচেয়ে ভিতরে এটা হচ্ছে ভিতরে। এই হুম, তাহলে এখন এই যে ত্রিস্তরী প্রাণী, এই ত্রিস্তরীর উদাহরণটা কি? এই ত্রিস্তরীর উদাহরণ কি? হ্যাঁ, তাহলে এটা হচ্ছে একদম এরপরে প্লাটিহেল মিনথেস থেকে একদম কর্ডাটা, প্লাটিহেল মিনথেস থেকে কর্ডাটা। এই প্লাটিহেল মিনথেস থেকে কর্ডাটা, এরা সবাই হচ্ছে ত্রিস্তরী প্রাণী। এরা সবাই কিরকম প্রাণী? ত্রিস্তরী। ওকে, এরা সবাই ত্রিস্তরী প্রাণী। ঠিক আছে, দেখো
আচ্ছা, তাহলে আমার স্তর অনুযায়ী আমরা এটা বুঝতে পারছি। উদাহরণগুলো আমাদের মনে রাখতে হবে যে কোনটাতে কি উদাহরণ আছে, এটা আমাদের জন্য খুবই সিগনিফিক্যান্ট। খুবই সিগনিফিক্যান্ট। ঠিক আছে? সর্পিল একজন বলছে কি? হ্যাঁ, সর্পিল ক্লিভেজের উদাহরণ। আচ্ছা হ্যাঁ, সর্পিল ক্লিভেজের উদাহরণ অবশ্যই লাগবে। আচ্ছা লিখে দেই তোমাদের। এটার উদাহরণটা আচ্ছা বলা হয় নাই মনে হয় ফ্লোতে। এটা হচ্ছে অ্যানেলিডা প্লাস মলাস্কা এই দুইটা। অ্যানেলিডা প্লাস মলাস্কা। এইটা হচ্ছে সর্পিল ক্লিভেজের উদাহরণ। ঠিক আছে? ওকে। এবার আসো, হ্যাঁ, প্রতিসাম্যতা। আমাদের যখন বলতেছে এবার কি? প্রতিসাম্যতা অনুযায়ী আমরা ভাগ করব। ঠিক আছে? প্রতিসাম্যতা অনুযায়ী। এই কথাটা বলছে। প্রতিসাম্যতা মানে কি? একটা প্রাণীকে কতগুলো কতগুলো সমান অংশে বিভক্ত করা যায়? কতগুলো সমান অংশে বিভক্ত করা যায়? বিভক্ত করা যায়। ঠিক আছে? তাহলে বলছে কি একটা প্রাণীকে কতগুলো সমান অংশে বিভক্ত করা যায়? কতগুলো সমান অংশে বিভক্ত করা যায়? এটাই হচ্ছে প্রতিসাম্যতা। যে আমি একটা প্রাণীকে ভাগ করব, আমি সমান অংশ হইতে হবে, নাইলে হবে না। আবার প্রতিসাম্যতা মানে বলছে কতগুলো সমান অংশ আমরা ভাগ করতে পারি। ওকে, তো এখন আমাদের এইখান থেকে বুঝে বুঝে আমরা জিনিসটাকে পড়বো। হ্যাঁ, তো প্রথমেই বলছে দেখ, ধরো আমাকে এখানে বলছে যে গোলীয় প্রতিসাম্য, একটা গোলীয় প্রতিসাম্য তার মানে কি? গোলাকার প্রাণী হইতে হবে। তার মানে প্রাণীটাকেই আমার গোলাকার হইতে হবে। ঠিক আছে? আচ্ছা, তাহলে দেখো, মানে আমি যদি একটা গোলাকার প্রাণীর কেন্দ্র দিয়ে গোলাকার প্রাণীর কেন্দ্র দিয়ে গোলাকার প্রাণীর কেন্দ্র দিয়ে যদি আমি ভাগ করি, কেন্দ্র দিয়ে বা কেন্দ্র বরাবর, কি বলছে? কেন্দ্র বরাবর সমান অংশে ভাগ করা, এটাকে বলা হয় গোলীয় প্রতিসাম্য। তাহলে গোলীয় প্রতিসাম্য কি বলছে? যে আমি একটা প্রাণীকে কেন্দ্র বরাবর, একটা গোলাকার প্রাণীর আমি কেন্দ্র বরাবর কেন্দ্র বরাবর ভাগ করে আমি সমান অংশে ভাগ করব। তাহলে এই জিনিসটা হচ্ছে এরকম যে এটা একটা গোল প্রাণী, ওইটা হচ্ছে ওর কেন্দ্র, এই কেন্দ্র বরাবর আমি ভাগ করে দুইটা সমান অংশ পাচ্ছে। এটা হচ্ছে গোলাকার। তাহলে এইটার উদাহরণ কি? এখন পয়েন্ট ভাইয়া, ওর উদাহরণ কি? হ্যাঁ, উদাহরণ। তাহলে উদাহরণগুলো কি আমরা এভাবে মনে রাখি। আমি গোলাকার, তো তাহলে গোলা ভরা ভরা গোলা ভরা হেল। তাহলে কি? গোলা ভরা হেল। তাহলে গোলা ভরা হেল ভলভক্স। দিয়ে কি মনে রাখবা? ভলভক্স। ওকে, রা দিয়ে মনে রাখবা রেডিও লারিয়া। হেল হেলিওজোয়া। হেল হেলিওজোয়া। ঠিক আছে? এইটা তাহলে গোলীয় প্রতিসাম্য, গোলা ভরা হেল, ভলভক্স রেডিওলারিয়া হেলিওজোয়া। হুম, ওকে। বুঝতে পারছো? আচ্ছা, তাহলে গোলা ভরা হেল ভলভক্স, গোলা মানে গোলীয় প্রতিসাম্যের উদাহরণ কি? এটা। হুম, আচ্ছা।
ওকে, বুঝছে। এবার আসো তাহলে তারপরে সেটা কি? গোলীয় তো গেল, অরীয় প্রতিসাম্য। দ্বিতীয়ত আমাদের কি আছে? অরীয় প্রতিসাম্য। অরীয় প্রতিসাম্য। অরীয় প্রতিসাম্যের ক্ষেত্রে আমাকে বলছে যে একটা প্রাণীর, হ্যাঁ, একটা প্রাণীর অক্ষ বরাবর, কেন্দ্রীয় অক্ষ বরাবর, কেন্দ্রীয় অক্ষ বরাবর, কেন্দ্রীয় অক্ষ বরাবর, ঠিক আছে? কি বলছে? একটা প্রাণীর কেন্দ্রীয় অক্ষ বরাবর দুইয়ের অধিক, দুই এর অধিক সমান অংশ, দুই এর অধিক সমান অংশ, তাহলে কেন্দ্রীয় অক্ষ বরাবর, কেন্দ্রীয় অক্ষ বরাবর দুই এর অধিক সমান অংশ পেলে বা সমান অংশ তৈরি, আচ্ছা, তৈরি, এটা হচ্ছে অরীয় প্রতিসাম্য। তাহলে কেন্দ্রীয় অক্ষ বরাবর, তার মানে ধরো আমি এরকম একটা প্রাণী, এই যে হাইড্রাটা যদি আমরা এরকম চিন্তা করি, হাইড্রা, তাহলে হাইড্রাকে আমরা কি করতেছি এখানে? কেন্দ্রীয় অক্ষ বরাবর, এই কেন্দ্রীয় অক্ষ বরাবর যদি ভাগ করি তাহলে আমি দুইটা অংশ বা দুইয়ের অধিক অংশ সমান অংশ আমি পাবো, ঠিক আছে? একটা তল বরাবর, তার মানে আমি কি ওর কেন্দ্রীয় অক্ষ বরাবর একটা তল, মানে এই বরাবরই আমি খালি কাটলে আমি দুইয়ের অধিক পেতে পারি, দুইটাও পেতে পারি, দুইয়ের অধিকও পেতে পারি। তো এইটা হচ্ছে অরীয় প্রতিসাম্য। যে মাথায় রাখতে হবে কোনটা? কেন্দ্রীয় অক্ষ। এই কেন্দ্রীয় অক্ষ বরাবর কাটার পরে একটাই তল দিয়ে কাটবো, এক তলে দুইয়ের অধিক সমান অংশ পাবো। মানে এটার উদাহরণ কি? উদাহরণ, উদাহরণ, তাহলে উদাহরণ মনে রাখবা হচ্ছে, এটা মনে রাখি আমরা, হাই জেসি, হাই জেসি, হাই জেসি, ঠিক আছে? হাই জেসি। তো হাই জেসি কি বলতো? হাই, হাইড্রা। হাই কি? হাইড্রা, হাইড্রা। জে, জে জেলিফিশ, জেলিফিশ। সি, সি অ্যানিমন, সি কি? সি অ্যানিমন, সি অ্যানিমন। তাহলে এটা হচ্ছে হাই জেসি, হাইড্রা, হাইড্রা, জেলিফিশ, সি অ্যানিমন, হাইড্রা, জেলিফিশ, সি অ্যানিমন। ওকে, ওকে, তাহলে হাই জেসি, হাইড্রা, জেলিফিশ, সি অ্যানিমন, সি অ্যানিমন। ওকে, তাহলে অরীয় প্রতিসাম্য হয়ে গেল। এগুলো কিন্তু ভাইয়া আমাদের এমসিকিউ, এগুলো আমাদের সিকিউতেও মাঝে মাঝে দেয়, মাঝে মাঝে এমসিকিউতে আসে, এইচএসসি, এরপরে হচ্ছে কি তোমার অ্যাডমিশনের প্রত্যেকটা জায়গায় এগুলো কাজে লাগে, প্রত্যেকটা জায়গায়। এই জিনিসটা এটা মনে রাখতেই হবে। হুম, এটা মনে রাখতেই হবে। ওকে, ডান। ওকে, এরপরে আসো দ্বি অরীয় প্রতিসাম্য। কি বলছি? দ্বি অরীয় প্রতিসাম্য, 3 নম্বর, দ্বি অরীয় প্রতিসাম্য। দ্বি অরীয় প্রতিসাম্য, তাহলে এখানে দেখো দ্বি অরীয় প্রতিসাম্যের জিনিসটা কি? দ্বি অরীয়, তাহলে এটা হচ্ছে যে দ্বি অরীয়, তার মানে আমার এই জায়গায় দেখো অরীয়,
এই তো এইদিকে দেখো, দ্বিঅরীয় প্রতিসাম্য হচ্ছে আমি ওর দুইটা তল বরাবর ভাগ করে যদি আমি 4টা সমান অংশ পাই। কি বলছে? দুইটা তল বরাবর ভাগ করে যদি 4টি সমান অংশ পাওয়া যায়, 4টি সমান অংশ পাওয়া যায়, এটাকে বলা হয় হচ্ছে দ্বিঅরীয় প্রতিসাম্য। তার মানে আমি 4টা সমান অংশ পাবো দ্বিঅরীয় প্রতিসাম্যতে। ঠিক আছে, 4টা সমান অংশ পাবো। ওকে ওকে, তাহলে এখন 4টা সমান অংশ, অর্থাৎ ধরো এটা এরকম একটা প্রাণী, ওরে আমি এই বরাবরও ভাগ করলাম, এই বরাবরও ভাগ করলাম, তাহলে আমি 4টা সমান অংশ পাবো। এই জিনিসটা যদি পাওয়া যায় তাহলে এটাকে আমরা বলি দ্বিঅরীয় প্রতিসাম্য। হ্যাঁ, আজকে তোমাদের হচ্ছে সিলোমের আগ পর্যন্ত আর কি একটু পড়াবো, সিলোমের আগ পর্যন্ত ওগুলা একটু পড়াই দিব। এটা তো এখন ইংলিশ টার্ম শিখে রাখতে পারো, তবে এটা বাংলা মিডিয়াম তোমাদের এত লাগবে না, মানে অ্যাডমিশনের জন্য একটু শিখে রাখলে ভালো আর কি, বাই রেডিয়াল, রেডিয়াল এগুলা। এবার আসো ওর উদাহরণ হচ্ছে সিসি। সিসি, ঠিক আছে? তাহলে টেনোফোরা পর্বের একটা প্রাণী আছে, নাম হচ্ছে সিউলোপ্লেনা। টেনোফোরা নাম কি? সি দিয়ে সিউলোপ্লেনা। তাহলে টেনোফোরা পর্বের একটা প্রাণী আছে সিউলোপ্লেনা। সিউলোপ্লেনা, ঠিক আছে? টেনোফোরা পর্বের প্রাণী আছে, নাম কি? সিউলোপ্লেনা। আচ্ছা, তো এটা হচ্ছে পয়েন্ট, দ্বিঅরীয় প্রতিসাম্য টেনোফোরা সিউলোপ্লেনা, টেনোফোরা সিউলোপ্লেনা, এটা হচ্ছে দ্বিঅরীয়। ওকে, ভালো কথা। এরপরে আসো কি বলছে আমার? দ্বিপার্শ্বীয় প্রতিসাম্য। দ্বিপার্শ্বীয় প্রতিসাম্য, তাহলে 4 নম্বরে আমাকে কি বলছে দেখো, দ্বিপার্শ্বীয় 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 প্রতিসাম্য। ঠিক আছে, দ্বিপার্শ্বীয় প্রতিসাম্য। দ্বিপার্শ্বীয় প্রতিসাম্য, দ্বিপার্শ্বীয় প্রতিসাম্য এটা কি? দুইটা পাশ। তাহলে একটা প্রাণীকে আমি অক্ষ বরাবর ভাগ করে যদি দুইটা সমান পাশ পাই, মানে কি বলছে? একটা ডান পাশ একটা বাম পাশ পাবো, অক্ষ বরাবর ভাগ করে ডান ও বাম পাশ, ডান ও বাম পাশে বিভক্ত করব। এইটা যদি হয় তাহলে এটাকে আমরা বলি দ্বিপার্শ্বীয় প্রতিসাম্য। মানে দুইটা পাশ, দ্বি মানে কি? দুই, পার্শ্বীয় পাশ, তাহলে দুই পাশ, দ্বিপার্শ্বীয় প্রতিসাম্য। তার মানে ওর ডান পাশ বাম পাশ, যেমন আমরা মানুষ, ঠিক আছে? মানুষ এটা হচ্ছে একটা, মানুষ হচ্ছে কি একটা, এরা হচ্ছে দ্বিপার্শ্বীয় প্রতিসাম্য। কারণ আমাদেরকে যদি এভাবে ভাগ করা হয় তাহলে আমার এটা ডান পাশ, এটা বাম পাশ, তাহলে এরকম যেই সকল প্রাণীগুলাকে ভাগ করলে আমরা এরকম দুইটা, একটা ডান পাশ একটা বাম পাশ পাবো, এদেরকে বলা হয় এটা। ঠিক আছে? হ্যাঁ, ওকে। তাহলে এখন এই জায়গাটায় উদাহরণগুলো আমরা দেখি। উদাহরণে কি বলছে? হ্যাঁ, উদাহরণে কি বলছে আমরা বলতে পারি এইভাবে, হ্যাঁ, প্রমিত বড় মানুষ, বড় মানুষ, প্রমিত বড় মানুষ। তাহলে আমি যদি এভাবে বলি প্রমিত বড় মানুষ, তার মানে কি? প্র দিয়ে আমরা মনে রাখবো প্রজাপতি, প্র দিয়ে প্রজাপতি, প্রজাপতি। বড় ব্যাং, এটা কি? বতে ব্যাং মনে রাখবো, ব্যাং। মানুষ তো মানুষের জায়গায়, এটাই। ঠিক আছে, এতটুকু। তাহলে দ্বিপার্শ্বীয় প্রতিসাম্যের এখানে উদাহরণ হিসাবে প্রমিত বড় মানুষ, তাহলে প্রজাপতি ব্যাং মানুষ, প্রজাপতি ব্যাং মানুষ। হুম,
ওকে, দেখো ডান। ওকে, এই তো তাহলে প্রমিত বড় মানুষ, প্রজাপতি, ব্যাং আর মানুষ, এরা হচ্ছে আমার দ্বিপার্শ্বীয়। দ্বিপার্শ্বীয় লাস্ট যেটা আছে আমাদের সেটা হচ্ছে অপ্রতিসাম্য। মানে অপ্রতিসাম্য মানে হচ্ছে কি, এটারে কোনোভাবেই তুমি ভাগ করতে পারবা না, সমান অংশ পাবাই না। ঠিক আছে, সমান অংশ হয় না, মানে কোনোভাবেই তুমি ওর সমান অংশ পাবা না। এটারে বলে কি, এটারে বলে অপ্রতিসাম্য। তাহলে অপ্রতিসাম্যের উদাহরণ কি? অপ্রতিসাম্যের উদাহরণ কি? তাহলে এটা হচ্ছে আমরা বলে থাকি, হ্যাঁ, আস। আস এটা মন দিয়ে রাখতে পারো, এক একবার ছন্দ না লাগলেও হয়। অপ্রতিসাম্য আস। তাহলে একটা হচ্ছে আপেল শামুক, আপেল শামুক, আর শতে মনে রাখবো স্পঞ্জ, স্পঞ্জ। ঠিক আছে, স্পঞ্জ। ওকে, তাহলে আপেল শামুক এবং স্পঞ্জ, তাহলে এরা হচ্ছে অপ্রতিসাম্য। মানে নাই, এদের কোনো সমান অংশই পাবা না। কারণ প্রতিসাম্য মানে কি, প্রতিটা অংশ সমান, প্রতিটা অংশ সমান। তাহলে ওর তো সমান অংশই নাই। ঠিক আছে, সমান অংশই নাই। তাহলে এটা হচ্ছে, এই যে দেখো, আপেল শামুক আর স্পঞ্জে কোনো অংশ তুমি পাবা না। ওকে, আচ্ছা, ওকে। এবার আসো, তারপরে আমরা যদি বলি খণ্ডকায়ন। হ্যাঁ, আমাদের আর অল্প একটু আছে। তো খণ্ডকায়ন, খণ্ডকায়ন কি? হ্যাঁ, খণ্ডকায়ন মানে কি, মানে অনেকগুলো দেহ কি ক্ষুদ্র ক্ষুদ্র এরকম খণ্ডাংশ থাকে না? ঠিক আছে, খণ্ডাংশ থাকে এরকম ছোট ছোট। তাহলে এই খণ্ডাংশের পুনরাবৃত্তি, এটাকেই খণ্ডকায়ন বলা হয়। খণ্ডাংশের পুনরাবৃত্তি, পুনরাবৃত্তি মানে একটা খণ্ডাংশ এরকম যাইতেই থাকবে, যাইতেই থাকবে, যাইতেই থাকবে। এই ধরো এটা, এই 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 তাহলে এটা হচ্ছে খণ্ডাংশের পুনরাবৃত্তি। এটা হচ্ছে খণ্ডকায়ন, খণ্ডাংশের পুনরাবৃত্তি। এটা 8:30 শেষ হবে না? না, 8:30 কেন শেষ করবো ভাইয়া? এই যে একটু পরেই তোমাদের এটা শেষ, যেহেতু তোমার পাওয়ার প্লে আছে আমি জানি, একটু পরেই ওইভাবে শেষ করে দেবো। তাহলে এটা হচ্ছে খণ্ডকায়ন, খণ্ডাংশের পুনরাবৃত্তি। আচ্ছা, এখন দেখো, তারপরে যদি আমরা বলি খণ্ডকায়নের ব্যাপারে, যে খণ্ডাংশের পুনরাবৃত্তি, এখন এই খণ্ডকায়নটা দুই রকম ভাবে হয়। একটা হচ্ছে সমখণ্ডকায়ন, এটা কি সমখণ্ডকায়ন, আরেকটা হচ্ছে অসম খণ্ড, অসম খণ্ডকায়ন। ঠিক আছে, একটা সমখণ্ডকায়ন আর একটা হচ্ছে অসমখণ্ডকায়ন। তাহলে সমখণ্ডকায়ন তার মানে সমান খণ্ড। তাহলে এটা কি, সমান সমান খণ্ড, যেমন কেঁচো, কার পাবো এটা? কেঁচোতে এটা পাবো। ঠিক আছে, কেঁচো। তাহলে এটা হচ্ছে সমান সমান খণ্ড, এই 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 এভাবে করে সমান খণ্ড। তাহলে এটা হচ্ছে কেঁচো। আর অসমখণ্ডকায়ন তার মানে এখানে কোনো সমান অংশ নাই। তাহলে এটা কি, অসমখণ্ডকায়ন। ধরো এরকম একটা বড়, একটা ছোট, একটা বড়, একটা ছোট, একটা ছোট, বড়, এরকম করে যদি থাকে তাহলে এটাকে আমরা বলি অসমখণ্ডকায়ন। যেমন পোকামাকড়, পতঙ্গের, ঠিক আছে, পতঙ্গের। তাহলে এটাকে কি বলা হয়? অসম খণ্ডকায়ন, অসম খণ্ডকায়ন। অসম খণ্ডকায়ন হচ্ছে যে পতঙ্গের, পোকামাকড়ের একটু বড় ছোট এরকম থাকে, এটাকে অসম খণ্ডকায়ন বলে। হ্যাঁ, এটা একজন বলতেছে ভাইয়া 1 আওয়ারে 6 পেজ, 6 পেজ বেটা ইস্যু না, বেটা হচ্ছে, বেটা হচ্ছে এইখানে কতগুলা জিনিস তোমার এটা বুঝা যাওয়া লাগবে। হ্যাঁ, এই জায়গাগুলাই বুঝার জিনিস, এগুলাই এমসিকিউ, এগুলা থেকেই অ্যাডমিশনে। এই ক্লাস এবং সেকেন্ড ক্লাসটা খুবই ইম্পর্টেন্ট। সেকেন্ড ক্লাসেও যখন পর্বগুলা তোমাদেরকে পড়াবো, বৈশিষ্ট্যগুলা, ছন্দ দিব, ডিটেইলস একটু কনসেপ্টটা বুঝাই দিব তোমাদেরকে কি কি, ওগুলো ইম্পর্টেন্ট। এই দুইটা ক্লাসই মেইন, বুঝছো? এগুলো কনসেপ্ট না বুঝলে কোনো লাভ হবে না তোমাদের।
প্যারা খাবা। ওকে, এবার আসো লাস্ট টপিক, ট্যাগমাটাইজেশন। ট্যাগমাটাইজেশন, তাহলে এটা কি বলছে? হ্যাঁ, ট্যাগমাটাইজেশন মানে কি? অনেকগুলো খণ্ড মিলে যখন একটা অঞ্চল তৈরি করে, অনেকগুলো খণ্ড মিলে, হ্যাঁ, নির্দিষ্ট অঞ্চল তৈরি, এটাকে বলা হয় কি বলতো? এই যে অনেকগুলো খণ্ড মিলে নির্দিষ্ট অঞ্চল তৈরি করলো, এটাকে আমরা বলি ট্যাগমাটা। ঠিক আছে, অনেকগুলো খণ্ড মিলে নির্দিষ্ট একটা অঞ্চল তৈরি করতেছে, এটাকে আমরা ট্যাগমাটা বলি। ট্যাগমাটা তার মানে এই যে দেখবা ঘাস ফড়িং এমন হয় যে অনেকগুলো অঞ্চল মিলে একটা বক্ষ, উদর, এরকম। ঠিক আছে, তাহলে কি বলছে? এই যে এরকম অনেকগুলো খণ্ড, ধরো এরকম একটা অঞ্চল, এটা একটা অঞ্চল, তো এইখানে অনেকগুলো খণ্ড, এইভাবে করে করে একটা অঞ্চল। তো এই জিনিসটা কাদের দেখা যায়? ঘাস ফড়িং। ঘাস ফড়িং, ঘাস ফড়িং এ আমরা এইটা দেখতে পাই যে ওদের ট্যাগমাটা থাকে। ঠিক আছে, ট্যাগমাটা এটা বলছে। হ্যাঁ, এইটুকু। ঠিক আছে, বুঝতে পারছো? হুম, দেখো তাহলে এটা কাদের থাকবে? আর্থ্রোপোডা বা ঘাস ফড়িং। আমরা আর বড় ইয়েতে আর্থ্রোপোডা বলতে পারি, আর্থ্রোপোডাদের থাকে, মানে স্পেসিফিক্যালি ঘাস ফড়িং তো আর্থ্রোপোডারই। এই আর্থ্রোপোডা এদের হচ্ছে এই ট্যাগমাটা, মানে অনেকগুলো অঞ্চল, যেমন ঘাস ফড়িং এ এরকম বক্ষ, উদর, তাদের উদরে 11টা খণ্ড আছে। তাহলে এই যে 11টা খণ্ড মিলে একটা উদর, এটা হচ্ছে একটা ট্যাগমাটা। আর এই যে খণ্ডগুলা মিলে মিলে যে অঞ্চলটা হইলো না, এই প্রক্রিয়াটাকে ট্যাগমাটাইজেশন। আর অনেকগুলা খণ্ড মিলে যে অঞ্চলটা, এই যে এই জায়গাটা, এটাকে বলা হয়, এই অঞ্চলটাকে বলা হয় ট্যাগমাটা। এই অঞ্চলটাকে কি বলা হয়? ট্যাগমাটা। এটাই, ঠিক আছে। দেখো তাহলে এইটুকু হচ্ছে কি আমাদের আজকের পার্ট। তোমাদের আবার ইয়ে আছে, ক্লাস আছে, হ্যাঁ, তোমাদের আবার পাওয়ার প্লে এগুলো আছে। তো এটা আপাতত এতটুকু। নেক্সট আর তোমাদের এখান থেকে এরপরের দিন আমরা সিলমের ব্যাপারটা জানবো, আর এরপরে আমরা পর্বের ইয়েতে চলে যাব। ঠিক আছে, আমরা পর্বগুলোর ভিতরে চলে যাব ইনশাল্লাহ। এরপরে আমাদের পর্ব শেষ হয়ে গেলে এরপরে ভার্টিব্রাটার ওগুলা টুকটাক জিনিস থাকবে এটা। হুম, ওকে, ওকে, এইটুকুই। সিলম তো লাগবে, হ্যাঁ, আরো 2টা ক্লাস হবে, আমি তো বলছি আরো 2টা ক্লাস হবে। তো ওয়েট, 2টা ক্লাস হবে। সো ওইটা থেকে আমরা নেক্সট ডে এরপরে সিলম, মানে সিলমটা পড়বো, সিলম থেকে শুরু করে এরপরে আমরা পর্বগুলার ভিতরে যাব, আমরা যতগুলা যাইতে পারি, ওই যে পরিফেরা, নিডারিয়া, প্লাটিহেলমিনথেস, ওগুলাতে যাব। ঠিক আছে, ওই জায়গাগুলাতে যাব। এতটুকুই। তো আশা করি সবাই বুঝতে পারছো, কোনো কিছু বাদ যাবে না যে ভাই এটা গুরুত্বপূর্ণ, এটা কি মিস না, মানে এইটার পর থেকে, ট্যাগমাটার পরে থেকে এটা হবে। ওকে, কালকে তো এমনি ছুটি তোমাদের, মানে 21শে ফেব্রুয়ারি তো সব জায়গায় ছুটি থাকবে, বন্ধই থাকবে 21শে ফেব্রুয়ারি উপলক্ষে। তো এটা পরশু, হয়তো পরশু আর মানে 22 তারিখ আর 23 তারিখ, এই 2 দিনে আমাদের প্রাণীর শ্রেণীবিন্যাসটা আমরা শেষ করে দিব। ঠিক আছে, সুন্দরভাবে। ওকে, আল্লাহ হাফেজ।